জনাব সিরাজুল ইসলাম, একটা বিষয় একটু জানতে চেয়েছিলাম আপনার কাছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের অন্যান্য দেশগুলো যারা আসলে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করত অর্থনৈতিকভাবে এবং নানা জোটের সমীকরণে, ঠিক এই মুহূর্তে তাদের অনেককেই আমরা দেখতে পাচ্ছি কঠিন গলায় কথা বলছেন এবং যে যুদ্ধনীতিতে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প তার বিরোধিতা করছেন, কেউ সোচ্চারভাবে, কেউ বা মানে বিশেষভাবে চুপ থেকে। মানে আপনার মনে হয় কি না এই সমস্ত বাস্তবতার প্রেক্ষাপটে আসলে খুব দ্রুত সম্পর্কটা খারাপের দিকে যাবে এবং সেই খারাপ থেকে আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে একঘরে করে দেওয়ার মতো পরিবেশ তৈরি হবে? ধন্যবাদ আবার আপনাকে। আমি যে কথা বলি সেটা হচ্ছে যে নেটো জোটের সাথে বা ইউরোপীয় দেশগুলোর সাথে বা সারা বিশ্বের সব মিত্রের সাথেই অন্তত ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার যে অবস্থা তৈরি হয়েছে তাতে কেউই তো সাড়া দেয়নি, যার কারণে প্রত্যেকের সাথেই আমেরিকার সম্পর্কের অবনতি হবে, এটা স্বাভাবিক। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেক্সের যে কথা বলছেন সেই কথা যদি ওনারা ঠিক রাখেন তাহলে প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কথা। কারণ কেউই এই যুদ্ধে ট্রাম্পের পাশে বা আমেরিকার পাশে দাঁড়ায়নি। আর সেই জায়গা থেকেই নেটো জোটে একটা ফাটল তো ধরবেই। অন্তত কেউ যদি বের না হয় আমেরিকা বেরিয়ে যাবে, বলবে যে আমি এই জোটের সাথে নেই, এটা স্বাভাবিক। তখন হয়তো নেটো জোটকে ইউরোপীয় ইউনিয়নের একটা জোটে পরিণত করতে হবে এবং কার্যত নেটো জোট থাকার আদৌ প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে তো প্রশ্ন আছে। যেহেতু নেটো জোট আর ওয়ারশো জোট সোভিয়েত ইউনিয়ন ভিত্তিক অর্থাৎ কমিউনিজম ব্লকের জোট ছিল, সামরিক জোট ছিল এই ওয়ারশো জোট, আর নেটো জোট ছিল মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটের অর্থাৎ কমিউনিজম বিরোধী জোট। যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে তখন ওয়ারশো জোটও চলে গেছে, নেটো জোটে থাকার এত কোনো অর্থই থাকে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে নেটো জোটেরও ক্রান্তিকাল বা আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে বলে মনে হয়। আচ্ছা, আমার হাতে দুটো খবর আছে মধ্যপ্রাচ্যের দুটো ইস্যুতেই। আমরা দেখতে পেলাম 27শে মার্চ ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন সৌদি বাদশাহ এমবিএস তিনি আসলে ডোনাল্ড ট্রাম্পকে গোপনে বলেছেন যুদ্ধটা চালু রাখতে, অর্থাৎ ইরানের ওপর হামলাটা যেন অব্যাহত রাখেন। পরবর্তীতে দেখা গেল তাদের দিক থেকে এরকম কোনো বক্তব্য করা হয়নি। ওদিকে বাহরাইন এবং এখন শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত নাকি ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্রের পাশে থাকছে, এটা খোদ পেন্টাগন থেকে বলা হচ্ছে। মানে এগুলো সবটাই কি মানে মিথ্যাচার, নাকি কিছুটা হলেও আপনি সত্যতা দেখেন আসলে? একটা ব্যাপার হচ্ছে এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে আমি সবসময় বলি যে পশ্চিমা গণমাধ্যমগুলো বেসিক্যালি পশ্চিমা সরকারগুলোর এজেন্ডা বাস্তবায়নের জন্য বিরাট হাতিয়ার হিসেবে কাজ করে। তারা ক্লোজ হিসেবে ব্যবহৃত, অন্তত ইন্টারন্যাশনাল পলিটিক্সে। ইন্টারনাল ব্যাপারে তাদের রোল হয়তো আর একরকমের থাকে, কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল যে অ্যারেনা, সেই জায়গায় তাদের রোলটা অন্যরকম থাকে। পশ্চিমারা যে এজেন্ডা ঠিক করে দেয় সেই এজেন্ডায় তারা ফুলফিল করার চেষ্টা করে। এখানে মধ্যপ্রাচ্য দেশগুলোর ভেতরে ইরান বিরোধী একটা অবস্থান তৈরি করে, একটা জোট তৈরি করে ইরানের বিরুদ্ধে তাদেরকে শক্তভাবে দাঁড় করানোর চেষ্টা বহুদিন থেকেই আমেরিকা করে আসছে। বাট সেটা কিন্তু খুব একটা সফল হয়নি। এমনকি ইরানের বিরুদ্ধে কার্যত একটা নেটো জোট, 57 জাতির মুসলিম নেটো জোট গঠনের চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে, সেটাও কিন্তু সফল হয়নি। এবং সেইখানে মূলত এই উপসাগরীয় কয়েকটা আরব দেশের বিরোধিতার কারণে সেটা সফল হয়নি। তো তার মানে দাঁড়াচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে অনেকগুলো দেশকে কার্যত ফরমালি ইনফরমালি বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করা হলেও তারা খুব স্ট্রংলি যে ইরানের বিরুদ্ধে লেগে আছে নট দ্যাট। এই জায়গা থেকে একটা সুবিধা নিয়ে ইরান বিরোধী একটা জোট এর ভিতরে ভাঙন ধরিয়ে বা ইরান বিরোধী একটা জোট তৈরি করার চেষ্টা করে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো এইভাবেই বুঝতে পারছি। তার মানে এখানে আসলে হ্যাঁ জায়গাটায় তো এই চেষ্টাটা করে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা কার্যত দেখিনি কেউই কিন্তু ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দেয়নি বা যুদ্ধ শুরু করেনি। হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাত বলছে, এরকম নানান কথা আসছে ইরানের পক্ষ থেকেও, রিয়াকশনটা সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে বেশি। কিন্তু এটাও ঠিক, আজকেরই খবর আছে যে কাতার এবং ওমান একেবারে পরিষ্কার অবস্থা নিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোন রকমের যুদ্ধে যেতে চায় না, কোন রকমের এই যুদ্ধ চলুক তা চায় না, বরং তারা কূটনৈতিক উপায়ে এই যুদ্ধের সমাধান হোক এটা চায়। তার মানে বোঝা যাচ্ছে যে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে একটা ইরান বিরোধী একটা মনোভাব থাকলেও
ইরানের পক্ষেও বেশ কিছু দেশ আছে যারা এই যুদ্ধকে অনাকাঙ্ক্ষিত মনে করছে। খুব স্পষ্ট কথা। লোটার সাহেব কিছু জানতে চাইবেন আপনি? না, এখানে এই যে ইরান যুদ্ধে পাকিস্তান যে মধ্যস্থতার যে উদ্যোগের কথা বলা হচ্ছে, এটা তো মানে যৌক্তিকতা কতটুকু? সিরাজুল ইসলাম। হ্যাঁ, পাকিস্তান এখানে যে মধ্যস্থতা করার চেষ্টা করছে সেটার একটা যৌক্তিকতা তো অবশ্য আছে, এই অর্থে যে যেহেতু ইরান একেবারেই প্রতিবেশী দেশ, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ, এছাড়া ওআইসির সদস্য, তারপরে হরমুজ প্রণালী জাস্ট পূর্ব উত্তর কোনায় পাকিস্তানের অবস্থান, এরপরে পাকিস্তানের সাথে ইরানের কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তো দ্বিচারিতার অভিযোগ রয়েছে অনেক। জি, পাকিস্তানের বিরুদ্ধে অতীতে দ্বিচারিতার অভিযোগ রয়েছে তো। না, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ থাকতে পারে, কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে ইরানের সাথে যে এই রকমের দ্বিচারিতা খুব প্রকাশ্যে করেছে এইরকম খুব একটা নেই। হ্যাঁ, একটা জায়গায় একটা আপত্তির বিষয় আছে, আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে ইরানের সাথে পাকিস্তানের একটা তেল পাইপলাইন বসানোর চুক্তি ছিল, এবং সেই চুক্তি অনুসারে ইরানের ভেতরে ইরানের অংশের যে পাইপলাইন বসানোর কাজ, সেই কাজটা অনেক আগে করে ফেলেছে। এটা 2010-12 সালে 12-13 সালের ভিতরেই কমপ্লিট করেছে, কিন্তু পাকিস্তান করতে পারেনি। পাকিস্তান পারেনি কেন? আমেরিকার চাপের বা পশ্চিমা চাপের কারণে নিষেধাজ্ঞায় পড়তে হবে এই ভয়ে। পাকিস্তান তো মূলত তুলনামূলক একটা দুর্বল অর্থনীতির দেশ, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে যদি পড়ে বিপদে পড়বে, এই কারণে করে। কিন্তু মোটা দাগে ইরানের সাথে পাকিস্তানের সম্পর্কটা ভালো। শুধু তাই না, ইরানের বেশ কিছু স্বার্থ আমেরিকায় দেখাশোনা করে পাকিস্তানি দূতাবাস, তার মানে পাকিস্তানের সাথে ইরান সম্পর্ক ভালো। পাকিস্তানের যে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্যতা নিয়ে তো আপনার প্রশ্ন আছে, যেখানে তাদের ভারতের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে তাদেরই মাঝে মধ্যে যুদ্ধ লেগেই আছে, তো সেখানে তারা আরেকটা দেশের যুদ্ধ মধ্যস্থতাকারী, এটার গ্রহণযোগ্যতা কতটা হালে পানি পাবে এটা? না, এই জায়গাটাই যৌক্তিকতা। আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে লিপ্ত, সেই জায়গায় ইরানের এই দ্বন্দ্ব বা এই গোলযোগ বা এই যুদ্ধ বন্ধের ব্যাপারে তারা পদক্ষেপ নিতে পারবে না, তাও না। অবশ্যই এখানে পাকিস্তান সম্ভবত আর একটা কাজ করেছে। আপনি খেয়াল করে দেখবেন পাকিস্তান কিন্তু ইসলামাবাদে বসেই ছিল, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে বসে। তুরস্ক, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে এসেছেন, এবং তারা 2 দিন ব্যাপী সলা পরামর্শ করেছেন। এরপরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তিনি কিন্তু চীনে ছুটে গেছেন, এবং সেখান থেকে 5 দফা প্রস্তাব দিয়েছে ইরানের কাছে, বা আমেরিকা ইরান দুই দেশকে লক্ষ্য করে। সেই জায়গায় যৌক্তিকতা তো থাকতেই পারে, যে ধরুন আপনার সাথে আমার কথার কথা একটা সমস্যা আছে, তাই বলে যে আমি রাকিব হাসানের সাথে কোনো ব্যাপারে যে কিছু করতে পারবো না, মধ্যস্থতা করতে পারবো না, ব্যাপারটা তো তা না। সেই জায়গায় যৌক্তিকতা একটা আছে। আর সবচেয়ে বড় কথা, আমি তো আগেই বলেছি যে যেহেতু ইরান একেবারে নিকটতম প্রতিবেশী দেশ, পাকিস্তানের সাথে ইরানের 900 কিলোমিটার সীমান্ত আছে, এছাড়া হরমুজ প্রণালীর ব্যাপার আছে। আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, আবার ইরানের সাথেও পাকিস্তানের সম্পর্ক ভালো, আবার আরব বিশ্বের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো। এই জায়গায় পাকিস্তান একটা ভালো মধ্যস্থতা, এবং এটা যদি হয় তাহলে পাকিস্তানকে তাদের কূটনৈতিক মেধার মানে সর্বোচ্চটা দিতে হবে, এছাড়া উপায় নেই। একটা বিষয় কি একটু জনাব সিরাজুল ইসলাম বলবেন, মানে 2023 সালে আপনার মনে থাকার কথা, যখন আসলে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালালো, তখন আসলে খুব শক্তভাবে সেটা প্রতিহত করা, নানামুখী সামরিক সহায়তা দেওয়ার কাজটা করেছিল ইরান। এখন ইরানের যে পরিস্থিতি, এই যুদ্ধে যদি একটা বিরতি হোক বা সমাধান হোক, সেটা যদি হয়, তাহলে ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন, সেই আগ্রাসনটা কি মিটবে, বা সেখানে ইতিবাচক কিছু কি ঘটবে, কোনো পরিবর্তন কি আমরা দেখবো? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান যে কথা বলে আসছে বা যে কথা, যে লক্ষ্য নিয়ে কাজ করছে, মোটা দাগে কতগুলো 5 দফা শর্ত দিয়েছে যুদ্ধ বন্ধের জন্য, যুদ্ধ বিরতির জন্য না। কথাটা খেয়াল করতে হবে, যুদ্ধ বিরতির জন্য না, যুদ্ধ বন্ধের জন্য। তা যুদ্ধ বন্ধের জন্য যে 5 দফা মোটা দাগে প্রস্তাব দিয়েছে, এইগুলো নিয়ে হয়তো আলোচনায় বসা যাবে, কিন্তু আরো আলোচনার সাইড পয়েন্ট থাকবে, এবং সেখানে ডেফিনেটলি মধ্যপ্রাচ্য এবং লেবানন এই সমস্ত বিষয় থাকবে। ইরান সরাসরি বলছে যে এই যুদ্ধ বন্ধ হতে হবে, তার ভিতরে যে শর্ত থাকবে, সেটা একটা শর্ত থাকবে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের কোন দেশে, বিশেষ করে লেবাননের কথা বিশেষভাবে বলছে, লেবানন তো সবচেয়ে বেশি হামলা করে রাষ্ট্র হিসেবে, আর গাজা তো আর কোনো রাষ্ট্র না, তো লেবাননে বা ফিলিস্তিনে এই রকমের আগ্রাসন চালাতে পারবে না, এই নিশ্চয়তা দিতে হবে।
এই আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। সেক্ষেত্রে যে কোনো আলোচনা হতে যাবে ইরান অবশ্যই ফিলিস্তিন এবং লেবাননের বিষয়গুলোকে মাথায় রাখবে এবং এটা থাকার কথা। তার মানে যদি ওই যুদ্ধে যে অবসান সেটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে একই সঙ্গে সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিন তিনটা দেশেরই ভাগ্য বদলাবে, তেমনটা আসলে সেখানে লেখা আছে। আচ্ছা, যাই হোক, আমার মৌলিক বিষয়গুলো জানা শেষ। এরপর কয়েকটা পয়েন্ট অনেকেই জানতে চান, হরমুজ প্রণালীর আসলে কি অবস্থা। মানে এখানে যেভাবে ইরান তাদের যে নির্দেশনা জারি করে রেখেছে, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে জ্বালানির কি সংকট হওয়ার সম্ভাবনা আপনি অন্তত টের পাচ্ছেন। এখন পর্যন্ত আপনার কাছে আসলে কি খবর আছে? হরমুজ প্রণালী দিয়ে কাদের জাহাজ যেতে পারছে, কাদের ক্ষেত্রে কি ধরনের বাধা দেওয়া হচ্ছে? না, একথা তো একদম পরিষ্কার, ইরান সবসময় বলে আসছে এবং আজকেও বলেছে, সবসময় বলছে যে হরমুজ প্রণালী খোলা ছিল, খোলা আছে এবং ভবিষ্যতে খোলা থাকবে। সমস্যাটা কোথায়? ইসরায়েল এবং আমেরিকা এবং তার সাথে যে সমস্ত দেশ মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে বা শত্রুতা পোষণ করে, শুধুমাত্র তাদের জাহাজ যেতে দেওয়া হবে না এই হরমুজ প্রণালী দিয়ে। আর এই হরমুজ প্রণালীর উপর ইরানের একটা কন্ট্রোল থাকতে হবে, বিকজ তুরস্কের বসফরাস প্রণালীতে সেখান থেকে এই প্রণালী ব্যবহার করে যদি কোনো জাহাজ চলাচল করতে তাদের ফি দিতে হয়, টোল দিতে হয়। সুয়েজ খালে টোল দিতে হয়। তো হরমুজ প্রণালী তার সেখানেও ইরান তার পানি সীমা ব্যবহার করে জাহাজ চলাচল করবে এবং কেন দেবে না, এরকম একটা যুক্তির কথা তারা বলছে। আমি বলছি না যে তারা সঠিক বেঠিক, সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু সে কথা বলছে এবং যা পরিস্থিতি তৈরি করেছে, এতদিন তো খোলাই ছিল। আমেরিকা এবং ইসরায়েলের এই সমস্ত আগ্রাসন, একের পর এক আগ্রাসনের কারণে মূলত ইরান তো এখন এই সমস্ত পদক্ষেপ গুলো নিতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে সব দেশের জন্য হরমুজ প্রণালী খোলা, বিশেষ করে বাংলাদেশের জন্য তো একদম খোলা বলেইছে যে বাংলাদেশের জন্য তো কোনো সমস্যা নেই এবং বাংলাদেশের যে 6টি জাহাজ রয়েছে সেখানে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে তাদেরকে চলে যাওয়ার জন্য। এবং আগেই বাংলাদেশের পক্ষ থেকে যখন যোগাযোগ করা হয়েছিল তখন ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য জানতে চাওয়া হয়েছিল। এই তথ্য দেওয়ার পরেই ইরান তাদেরকে অনুমতি দিয়েছে এবং আজকে আমরা ইরানের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তিনি আসলে একটা প্রেস কনফারেন্স করেছেন। তিনি বলেছেন যে জাহাজে আসার ক্ষেত্রে কোনো সংকট নেই, যদি থাকে সেক্ষেত্রে ইরান পাশে থাকবে। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ছোট করে 1 মিনিটের মধ্যে একটা মন্তব্য জেনে নিতে চাই। লটন ইকরাম, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধে একদিকে আমরা কোনো তথ্য পাচ্ছি না ইরানের দিক থেকে, আর ইসরায়েলের দিক থেকে বা আমেরিকার দিক থেকে মিথ্যা তথ্য পাচ্ছি। মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কোথায় গিয়ে আসলে সমাধান আপনি অন্তত টের পাচ্ছেন ছোট করে? এটা এখন যেটা আমরা অনুমান করতে পারছি, সিরাজ ভাইও মানে বেশ ভালো বিশ্লেষণ করেছেন, যেটা আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে পিছু টান দেওয়ার একটা মনে হয় উনি মানে পথ খুঁজতেছেন এবং সেই জন্য যেখানে ইতিমধ্যে যেটা ওনার যে শুভাকাঙ্ক্ষী যে দেশগুলো, তাদের বন্ধু প্রতিম যে দেশগুলো আমেরিকার, তারা কিন্তু এই যুদ্ধে কিন্তু মানে তাদের পক্ষে ছিলেন না, সাড়া দেন নাই। এবং এই জন্য মানে ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন যেসব দেশ মানে ইরান যুদ্ধে তাদের পাশে আসে নাই, সাপোর্ট দেয় নাই, তাদেরকে উনি দেখে নেবেন, একটা হুমকিও দিয়েছেন। কিন্তু উনি হুমকি দিয়েছেন। তো আলটিমেটলি উনি দেখছেন যে এই যুদ্ধটা আসলে এটা বিশ্বের ওনার বন্ধু প্রতিম দেশগুলো সমর্থন করে নাই। এই যে আপনার সংখ্যাটা কমে যাচ্ছে এবং আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি তার বক্তব্যের মধ্যে থেকে সে আসলে এখন পিছু হটার সমাধানের একটা পথ খুঁজছে, সম্মান নিয়ে যাতে বেরিয়ে আসতে পারে সেই পথটা খুঁজতেছে। একদম। অনেক ধন্যবাদ লটন ইকরাম আপনাকে এবং সিরাজুল ইসলাম আপনাকেও। নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার আপনাদেরকে পাবো।